নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে অনেক দেরিতে আপনাদের কাছে এই প্রতিবেদনে এলাম, তার কারণ একটা খবর আপডেট নিয়ে এলাম। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যেসব আইনজীবীরা রয়েছেন তাদের কাছ থেকে নির্দিষ্টভাবে খবর সংগ্রহ করতে অনেকটা সময় চলে গেল। শেষ পর্যন্ত সোমবার দিন সুপ্রিম কোর্টে এসএলএসটি মামলাটা উঠতে চলেছে সম্ভবত জাস্টিস সঞ্জয় নাথের বেঞ্চে, ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে। ফলত সেই বেঞ্চে উঠতে চলেছে এসএলএসটি। আবার বলছি এসএলএসটি, যারা 9, 10, 11, 12 সংক্রান্ত যে মামলাটায় এজ রিল্যাক্সেশন এবং অবশ্যই 2016 বিধি কেন মানা হবে না, যেটা নিয়ে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছে, তার বিরুদ্ধে অরুণিমা পাল তার করা মামলা, শেষ পর্যন্ত সেই মামলাটা সোমবার দিন সুপ্রিম কোর্টে জরুরিভাবে শুনানির জন্য আর্জি রেখেছিলেন আইনজীবীরা, কলকাতার আইনজীবীরা। ফলত তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেই মামলাটা উঠতে চলেছে। তা সিরিয়াল নাম্বারটাও নির্দিষ্টভাবে পাইনি, কিন্তু সোমবার দিন ওঠার প্রবল একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ফলত এখান থেকে কলকাতা থেকে আইনজীবীরা ইতিমধ্যে রওনা দিচ্ছেন। আগামীকাল মানে আজকে পর কালকে রবিবার, সেই রবিবার কলকাতা থেকে একাধিক আইনজীবী উড়ে যাচ্ছেন দিল্লি এবং এই মামলাটার শুনানির জন্য খুব জরুরি ভিত্তিতে যারা এজ রিল্যাক্সেশনের জন্য উৎকণ্ঠিত হয়ে বসে রয়েছেন তাদের জন্য এটা একটা অবশ্যই বড় খবর। কি হবে সুপ্রিম কোর্টের সেই রায়ে জানি না। এক, দ্বিতীয়ত হচ্ছে যে 2016 বিধিতে কেন পরীক্ষা হবে না, কেন যারা শুধুমাত্র শিক্ষকতা করেছেন তাদের জন্য এক্সট্রা 10 নম্বর, আর জালিয়াতি করার জন্য কেন ওই লেকচার ডিমনস্ট্রেশনের নামে 10 নম্বর রেখে দেবে স্কুল সার্ভিস কমিশন, সেই নিয়েও প্রশ্ন উঠেছে, সেই নিয়েও মামলা হয়েছে। সেই মামলা শুনানি সম্ভবত সোমবার দিন বিকেলে লেটেস্ট আপডেটটা আপনাদের কাছে নেব। আবারও বলছি, আগামীকাল কলকাতার একাধিক আইনজীবী উড়ে যাচ্ছেন দিল্লি এই মামলাটার শুনানির জন্য। এইটুকু আপডেট দিয়ে আমি আজকে আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে অনেকক্ষণ কথা হলো কিছুক্ষণ আগেও, যা যা আপডেট দিয়েছেন আজকের বাংলার মনের এই প্রতিবেদনে আপনাদের শোনাবো। হ্যাঁ, আগামী 21শে জুলাই 2025 কোর্ট নাম্বার 14 অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে 71 নম্বর আইটেম আছে, অরুণিমা পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আশা করি সেদিন মামলাটি শুনানি হবে। মানে এটা কোন মহামান্য বিচারপতির ঘরে? মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার এবং মহামান্য বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ, তার বেঞ্চে হবে। কত নম্বরের সিরিয়ালে আছে? 71 নম্বর সিরিয়াল। আচ্ছা, এর সঙ্গে কি কন্টেম্পট যেটা আদালত অবমাননার মামলাটাও ট্যাগড হবে, না এটা আলাদা? না না না, এটা আলাদা। এটা হচ্ছে মূলত এই যে অরুণিমা পালের বক্তব্য হচ্ছে যে এজ রিল্যাক্সেশন দিতে হবে সমস্ত পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের। 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী 2016 সালে যেটা বাতিল হওয়া পদ্ধতি, যেটা নতুন করে আবার নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা 2016 সালের রুল অনুযায়ী হতে হবে, 2025 সালের রুল অনুযায়ী নয়। ফলে সেই নির্দেশ যেহেতু মহামান্য বিচারপতি সৌমেন সেন বলেছেন যে না 2016 সালের রুল অনুযায়ী হবে না, 2025 সালের রুল অনুযায়ী হবে, এবং যেহেতু 2025 সালের রুল অনুযায়ী হলে ওই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর বরাদ্দ সেটা পেয়ে যাবেন। ফলে এবং শুধু তাই না, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত যারা সার্ভিস কন্টিনিউ করছে তাদের মধ্য থেকেও একটা অংশ তারা পরীক্ষায় পার্টিসিপেটই করতে পারবেন না, কারণ তাদের নাম্বার আগে ছিল 45% নাম্বার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন, সেটাকে বাড়িয়ে 50% করা হয়েছে। ফলে একটা অংশ পরীক্ষায় দিতে পারবে না যারা 31শে ডিসেম্বর পর্যন্ত ইভেন সার্ভিস কন্টিনিউ করছেন। ফলে এই যে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হলে সকলেরই সুবিধা হয়, যারা ইভেন চাকরিরত অবস্থায় আছে বর্তমানে তাদেরও সুবিধা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যারা এখনো বঞ্চিত আছেন তাদেরও সুবিধা হয়। ফলে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হওয়া উচিত বলে আমরা মনে করছি। ফলে সেই জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এছাড়া অন্যান্য বিষয়গুলো তো কলকাতা হাইকোর্টে অলরেডি মিটে গেছে। শুধুমাত্র বাকি রয়েছে সেটা যে টেন্টেড ক্যান্ডিডেটদের এখনো পয়সা ফেরতের পার্টি, এবং এই যে টেন্টেডদের মানে সকলের ওএমআর শিট পাবলিকেশন, এবং টেন্টেড ক্যান্ডিডেটদের ওদের আইডেন্টিফাই করে তাদের প্রয়োজনে তদন্তের আওতাধীন করে প্রয়োজনে কাস্টডিতে নিয়ে পুরো বিষয়টিকে আনাক্ট করার বিষয়টি, যেটা সিবিআই এর উপর যে দায়িত্ব নেয়, সেটা কি আদালত অবমাননার মামলার মধ্যে? মামলা একদম একদম সেই মামলার বিষয়বস্তু, কিন্তু সেই মামলাটা আগামী সোমবার উঠছে না, সেই মামলাটা হয়তো আগামী সপ্তাহে ওএমআর প্রকাশ এবং টেন্টেডদের টাকা ফেরতের বিষয়টা আলাদা কন্টেম্পট কোর্ট অফ কোর্টের। একদম শ্বেতাবুদ্দিন সেই মামলাটি করেছে, শ্বেতাবুদ্দিন সেই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, আশা করি আগামী সপ্তাহের মধ্যে বা তার পরবর্তী যে কোনো সময় উঠে যাবে। ওএমআর শিট প্রকাশ ছাড়া এই যোগ্য অযোগ্য তালিকা আলাদা করার ব্যাপারটাও কি তাতে থাকবে না? না না, দেখুন টেন্টেড ক্যান্ডিডেট পয়সা ফেরত সেটা তো অলরেডি আইডেন্টিফাইড হয়ে আছে। আমি বলছি ওএমআর প্রকাশের ক্ষেত্রেও তো যোগ্য অযোগ্য তালিকা পৃথকীকরণ, যেটা সেটা বলিনি। দেখুন
পৃথকীকরণ তো আর সম্ভব হয়নি, কিন্তু এখনো পর্যন্ত ওএমআর শিট যেটা সাপ্লাই পেয়েছিল এসএসসি, সেই ওএমআর শিট গুলো পাবলিশ করতে হবে, নাম্বার ওয়ান, এসএসসির কাছে যে ওএমআর রয়ে গেছে। নাম্বার টু হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটদের সমস্ত অর্থ যারা মাইনে হিসেবে যা পেয়েছেন সেটা 12% সুদ সহ ফেরত দিতে হবে। এবং এই টেন্টেড ক্যান্ডিডেটদের যদি সুদ সহ ফেরত দেওয়ার পরেও যদি প্রয়োজন মনে করে সিবিআই যে এই টেন্টেড ক্যান্ডিডেটদের প্রয়োজনে কাস্টডিতে নিয়ে এই তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে, তাহলে তাদের কাস্টডিতে নিতে হবে, এই তদন্ত প্রক্রিয়া অতি দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। আমাদের দাবি খুব পরিষ্কার যে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, প্রয়োজনে টেন্টেড ক্যান্ডিডেটদের প্রয়োজনে কাস্টডিতে নিয়ে তাদের কাছ থেকে এই যে যে রুটটা ছিল, যে রুটের মাধ্যম দিয়ে টাকাটা চ্যানেলাইজড হয়েছে, কারণ টেন্টেড ক্যান্ডিডেট তারা কি দিয়েছেন, তারা একজন দালালকে দিয়েছেন, সেই দালাল তার ছোট নেতাকে দিয়েছে, ছোট নেতা বড় নেতাকে দিয়েছে, বড় নেতা মন্ত্রীকে দিয়েছে, মন্ত্রী মহামন্ত্রীকে দিয়েছে, বা যাকেই দিয়েছে, সেই রুটটা আনাট করতে গেলে ওই টেন্টেড ক্যান্ডিডেটদের প্রয়োজনে কাস্টডিতে নিতে হবে। যে নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে আছে, দেখবেন কলকাতা হাইকোর্ট কন্টেম্পটা এন্টারটেন করেনি, সেটার এগেইনস্টেও এসএলপি পেন্ডিং আছে। নাসরিন এবং লক্ষ্মী টুকে তারাও কিন্তু এই এসএলপিও করেছে। ফলে মানে এই মুহূর্তে আপনি বলতে পারেন সুপ্রিম কোর্টের সামনে তিনটে প্রসিডিংস আছে। এক, কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের যে কন্টেম্পটের অর্ডারকে চ্যালেঞ্জ করে এসএলপি, সেটা পেন্ডিং, শেতাবুদ্দিনের কন্টেম্প পেন্ডিং, এবং এই অরুণিমা পালের এসএলপি, এটা আগামী সোমবার হতে চলেছে। অনেক ধন্যবাদ ফিরোজ দা, অনেক ধন্যবাদ।